এই বাফার টাইমেই আমার মনে হচ্ছে অনেকটা খেলা খেলে দেওয়া হয়েছে। খুন করার ইন্টেনশনটা কি, যে মানে এত লোক থাকতে এই পার্টিকুলার মানুষটিকে কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে সরকারি একজন কর্মচারীকে কেন এভাবে নৃশংসভাবে মারা হলো, এই কারণটাও আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় কারণের মধ্যেই রাজনৈতিক অভিসন্ধিগুলো লুকিয়ে আছে। সঠিক লোকের উপরে পলিগ্রাফ হচ্ছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। যাদেরকে অ্যাকিউজড বলে পুলিশ চালিয়ে দিচ্ছে কিংবা যাদেরকে সরকারিভাবে একটা ক্যামোফ্লাজ করে রাখা হচ্ছে যে এরাই আসলে অ্যাকিউজড, এই আসলে অ্যাকিউজড কিনা সেটা তো আমরা জানি না। উইদাউট এনি অথরাইজেশন একটা এরকম পারভার্টেড ক্রিমিনাল অবাধে একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়ছে রাত্রেবেলা, সেখানে গিয়ে কোথায় একজন মেয়ে বিশ্রাম নিচ্ছেন সেই খবরটা তিনি পাচ্ছেন, নজর রাখছেন, সেখানে যাচ্ছেন, ধর্ষণ করছেন বা খুন করছেন, করে আবার নিশ্চিন্তে নির্দ্বিধায় সেখান থেকে বেরিয়ে চলে আসছেন। এইটা শুধুমাত্র একা একজন পেটি ক্রিমিনালের পক্ষে সম্ভব নয়। এই পার্টিকুলার মানুষটিকে কেন এই ধর্ষক টার্গেট করলেন, এইখানেই লুকিয়ে আছে আসল রহস্যের যে জালটা, যে আমরা একটা বিচার পেলাম না, আমরা এই ব্যক্তির এগেনস্টে প্রপার এভিডেন্স আছে কিনা সেটা ভেরিফাই করলাম না। শুরুতেই আগে একজনকে এসে কেউ বলছেন এনকাউন্টার করে দাও, কেউ বলছে ফাঁসি দিয়ে দাও। এত কনফিডেন্টলি আপনারা কি করে বলে দিচ্ছেন উইদাউট এনি জুডিশিয়াল ট্রায়াল, যেভাবে কনফিডেন্টলি বলে দিচ্ছেন ওকে মেরে দাও, ওকে এনকাউন্টার করে দাও, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, ওকে যা মানে এই করো সেই করো, বিভৎস কথাবার্তা বলছেন, অমানবিক কথাবার্তা বলছেন। এখান থেকেই আমার সন্দেহটা আরো দানা বাঁধছে যে একে আবার কোথাও স্কেপগোট করে দেওয়া হচ্ছে না তো, যে একটা বড় রকমের কোনো চাদর ঢেকে দিলাম আমি এর মাধ্যম দিয়ে, যে যাই যাক এর একটা লোকের উপর দিয়ে চলে যাক, যে শবদেহের মধ্যে গুরুত্বপূর্ণ ক্লু থাকার সম্ভাবনা ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই শবদেহকে ফিরিয়ে আনা, তাকে আবার নতুন করে ফরেন্সিক করানো, কিছু অ্যাডভান্স লেভেল বৈজ্ঞানিক প্রযুক্তি থাকলে সেটা দিয়ে বের করা, এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে আর সম্ভব নয়। এবং সেটা খুব ভালো করেই সরকার জানতেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আনিস খানের ক্ষেত্রে কিন্তু দুবার পোস্টমর্টম করানো হয়েছিল এবং মানে আমরা ক্রিমেশন হয়ে যাওয়ার পরেও আমরা সেখান থেকে তুলে নিয়ে এসে আমরা ক্রিমেশন হয়েছে, পোস্টমর্টম হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জুডিশিয়াল হিস্ট্রিতে রয়েছে। তাহলে এই ব্যক্তিকে আমরা বডিটা প্রিজার্ভ করতে পারলাম না, তাকে নিশ্চিহ্ন করে দিলাম কেন? সেটা কিন্তু একটা বিরাট আমাদের প্রাপ্তি হবে এবং সেখান থেকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু জাস্টিসের পথটা বা জাস্টিসের আলোটা আমরা দেখতে পাবো। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজের দায় এড়িয়ে যেতে পারেন না। তো তার মানে এটা কি, আপনি তো অন্যায়কে প্রমোট করছেন এবং এই দায় কখনোই চিফ মিনিস্টার হিসেবে বলুন, হোম মিনিস্টার হিসেবে বলুন কিংবা হেলথ মিনিস্টার হিসেবে বলুন, এই যে মানে ওভারঅল সিস্টেমের অবনতির দায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এড়িয়ে যেতে পারেন না এবং তাকে আনসার দিতে হবে। মানে আমরা এখনো আমি বলবো সৌভাগ্যবান এই মৃত ছাত্রী যে তাকে এখন ওই সমস্ত লাভ অ্যাফেয়ারের মতো নোংরা কথা শুনতে হয়নি। যদি মনে হয় যে আপনি ব্যর্থ, আপনি ছেড়ে দিয়ে নতুন কোনো মানে আপনার পার্টির অন্য কোনো যদি স্টেক হোল্ডার থাকে তার হাতে ছেড়ে দিন। কিন্তু এখন যে অবস্থায় চলছে একটা মানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাওয়া একটা সিস্টেমকে ধাক্কা মেরে মেরে চালানো হচ্ছে, এই ধাক্কা মেরে তো গভর্নমেন্ট চলতে পারে না। দেখুন, প্রত্যেকটা মানুষ জাস্টিস চাইছেন, জাস্টিসের অপেক্ষায় রয়েছি আমরা প্রত্যেকেই এবং আমরা প্রতিটা মানুষ চাইছি যাতে এই খুন এবং ধর্ষণের পেছনে জড়িত থাকা, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে জড়িত থাকা প্রত্যেকটি মানুষের যাতে শাস্তি হয় এবং এই ঘোষবাবুর মতো যারা চিকিৎসা বিভাগের কলঙ্ক কিছু মানুষজন এই সিস্টেমটার মধ্যে ঢুকে এটাকে একেবারে পচিয়ে ফেলেছে, এই ধরনের লোকগুলিকে যেন সিস্টেম থেকে কিভাবে বাদ দেওয়া যায় সেই ব্যবস্থাটাও যাতে এনশিওর করা যায়, সেটাও আমাদের একটা দাবির মধ্যে পড়ছে। এবার আমি যেটা নিয়ে খুব চিন্তিত সেটা হচ্ছে যে যেভাবে ক্রাইম সিনকে অল্টার করবার জন্য রকমারি চেষ্টা করা হয়েছে সিবিআইকে কেস হ্যান্ডওভার করবার আগে, যেটা সিবিআই এর পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীরা জানাচ্ছেন, সেই জিনিসটা আমাকে বিভিন্ন রকমভাবে ভাবাচ্ছে। তার কারণ প্রথমত দেখুন, যে ফরেন্সিক টেস্টটা হয়েছে সেই ফরেন্সিক টেস্টটা তো রাজ্যের চিকিৎসকরা করেছেন, রাজ্যের একটা হাসপাতালে হয়েছে। এবার আমি যদি কোনো কারণে ধরে নেই যে এই টেস্টটার মধ্যে কোনো রকম জালিয়াতি আছে, তার কারণ এটা 100% এরারলেস কখনো হতে পারে না। পৃথিবীতে এরকম বহু কেসেস রয়েছে, কেস হিস্ট্রি রয়েছে যেখানে পরে গিয়ে দেখা গেছে যে ফরেন্সিক ডকুমেন্ট ফর্জ করা হয়েছে, সেটার মধ্যে জালিয়াতি হয়েছে অথবা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেখান থেকে অমিট করে দেওয়া হয়েছে। তা এই ডকুমেন্টটা যে 100% এরারলেস, এই বিশ্বাসটা আমি কিসের হিসাবে করবো? আর যদি বিশ্বাস নাই করে থাকি তাহলে সেটাকে যদি আমি চ্যালেঞ্জ করে আরেকবার সেকেন্ড টাইম ফরেন্সিক কিছু করাতে চাই, সেটাও আমি করাতে পারবো না। মানে আমি বিচার ব্যবস্থা করাতে পারবে না, তার কারণ হচ্ছে সব দেহটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে আমাদের যেটা ভুল হয়েছে সামগ্রিকভাবে সেটা হচ্ছে নাগরিক হিসেবে বা এই পুরো সিস্টেমের অংশ হিসেবে আমাদের সবার প্রথম এই সরকারের মানে এই বিশৃঙ্খলার মধ্যে থেকে আমাদের শবদেহটাকে প্রিজার্ভ করানো
বোধহয় অনেক অনেক বেশি জরুরি ছিল। এবং আরও একটা জরুরি বিষয় ছিল যে সাধারণ মানুষ যদি আমরা কোনোরকমভাবে এই ক্রাইম সিনটাকে রক্ষা করতে পারতাম। তার কারণ আর.জি. কর হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে ক্রাইম সিন অ্যাটাকের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, হাইকোর্টেও এই নিয়ে আলোচনা হয়েছে যে কখনো দেওয়াল ভাঙার কাজ শুরু হয়েছে এবং সেগুলো কিন্তু মানে এক একজনের কথা এক এক রকম। ঘোষবাবু এক কথা বলেন, পিডব্লিউডি অফিসার বলছেন যে না আগে থেকে কাজ হচ্ছিল না, হঠাৎ করে শুরু হয়েছে। ওখানকার চিকিৎসকরা বলছে যে না এই ঘটনা হয়ে যাওয়ার পর ভাঙা হয়েছে। মানে এক এক দিন আবার ঘোষবাবু নিজে কখনো বলছেন যে না আগে ভাঙা হচ্ছিল না, আমরা পরে ওখানে রেনোভেশনের কাজ শুরু করেছি। ফলে একটা সিস্টেমের বিভিন্ন মানুষ যখন বিভিন্ন কথা বলছে তখন আমাদের ধরে নিতে হবে যে নিশ্চয়ই তাদের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি রয়েছে, তার কারণ তারা মিথ্যে কথা বলছে। ওই ভাঙাটার পেছনে অবশ্যই কোনো ইন্টেনশন ছিল না, হলে এত বড় একটা হিনাস ক্রাইম ওখানে হয়ে যাওয়ার পরে কোথায় জায়গাটাকে সুরক্ষিত করবে তা না করে তখনই ওখানে বেসিন ভাঙার কাজ কথা মনে পড়লো। আমি যদি ধরেও নিই যে কাজটা আগে থেকে হচ্ছিল, তাহলে ইমিডিয়েটলি জায়গাটা কেন স্টেট সিকিউর করলো না? এই আশপাশের ঘরগুলো থেকে হয়তো কোনো রকম রক্তের দাগ কিছু না কিছু, মানে একটা ফরেন্সিক বিজ্ঞান এমন একটা জিনিস যার মধ্যে ছোট থেকে একেবারে ক্ষুদ্রতম মাইক্রোস্কোপিক এলিমেন্টেরও রকমারি দাম রয়েছে এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সামান্য ছেঁড়া চুল থেকে একটা বিরাট তদন্ত সলভ করে ফেলা যায়। এই ধরনের ইতিহাস আমাদের ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে রয়েছে। তাহলে আমরা বডিটাকে প্রিজার্ভ করিনি, আমাদের প্রথম ভুল হয়েছে। সেকেন্ড ভুল হয়েছে যে আমরা ক্রাইম সিনটাকে রক্ষা করতে পারিনি এবং ক্রাইম সিনের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোই এই ভাঙচুর রেনোভেশনের নামে কি তথ্য লোপাট করা হয়েছে, কোনো কিছু এভিডেন্স ছিল কিনা, এটাকে 100% সততার সাথে কেউ বলে উঠতে পারছেন না। অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস এবং তার লোকেরা তাদের মতো করে ইন্টারপ্রেট করছেন, সেটা তারা করতেই পারেন, কিন্তু তারাও বুকে হাত রেখে বলতে পারবেন না আসলে যে ওইটা তারা যেটা বলছেন সেটা 100% এরারলেস। তার কারণ তাদেরও মনে হয়তো বিবেকের থেকে একটা সংশোধন, একটা সংশয় থেকে যাচ্ছে যে কেন ওই দিন রাত্রে ওখানে ভাঙচুর চালানো হলো, হচ্ছিল একটা প্রোটেস্ট মার্চ, হচ্ছিল পুলিশের সাথে ঝামেলা, কেন পার্টিকুলারই হাসপাতালের ভেতরে ঢুকে গেলাম। এবং হাসপাতালে শুধু ওই ক্রাইম সিন তো নয়, তখন ওখানে অনেক চিকিৎসারত পেশেন্টরাও ছিলেন, পেশেন্টদের সিকিউরিটি প্রশ্নের মুখে চলে এলো। ইমার্জেন্সি ওয়ার্ড থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হলো, একটা র্যানস্যাক করে দেওয়া হলো, 70-80 জনের টিম। এবং পুলিশ যখন গ্রেফতার করতে আরম্ভ করলো দেখা গেল অধিকাংশই শাসক দল ঘনিষ্ঠ বিভিন্ন রকম নেতা পেয়াদা টাইপের লোকজন। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক একটা চক্রান্ত এর মধ্যে কাজ করছে এবং এই অধ্যক্ষ মশাই এবং ওখানে জড়িত বিভিন্ন চিকিৎসকদের বয়ান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। অতএব যেটা সন্দেহের মুখে এখন আমরা দাঁড়াচ্ছি সেটা হচ্ছে সিবিআই কে কেস হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, খুব ভালো কথা, কিন্তু আপনি একটা মৃতপ্রায় পেশেন্টকে হাসপাতালে নিয়ে গিয়ে, মানে যে একেবারে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও সার্ভাইভ করবার মতো পেশেন্ট নয়, সেই পেশেন্টকে যদি আপনি জগৎ সেরা চিকিৎসকের কাছেও পাঠান তাহলে তো পেশেন্টকে বাঁচানো সম্ভব হয় না। তখন সমস্ত দোষ গিয়ে পড়বে সেই জগৎ সেরা চিকিৎসকের গায়ে যে উনি চিকিৎসাটা জানেন না। কিন্তু আসলে আমরা পেশেন্টকে যে একেবারে লাস্ট স্টেজে, মানে অলমোস্ট মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছে সেই রকম অবস্থায় পেশেন্টকে নিয়ে গেছি, সেটা কিন্তু আলোচনা হবে না। এক্ষেত্রেও খানিক ব্যাপারটা আমার সেরকমই মনে হচ্ছে যে প্রথম ডে ওয়ানে যদি মনে করে থাকতেন স্টেট গভর্নমেন্ট যে মামলাটা তারা সিবিআই কে দিয়ে দেবেন, শুরুতে দিলেন না, বারবার বিভিন্ন টাইম লাইন দিলেন, 5 দিন 7 দিন 10 দিন এরকম বিভিন্ন রকম করতে থাকলেন, আজ দিচ্ছি কাল দিচ্ছি, আমরা একটু দেখে নিই কি দেখা, মানে কি দেখবেন। তারা যদি মনে করেন যে তারা কনফিডেন্ট, তারা নিজেদের মতো করে ইনভেস্টিগেট করে সাজা দিতে পারবেন, তাহলে দিলেন না কেন? তাহলে শুরুর দিন থেকেই মুখ্যমন্ত্রী কেন একেবারে সিবিআই করে লম্পজম্প শুরু করলেন? না, লম্পজম্পই যদি করলেন তাহলে আবার নিজের টিমের কাছে 5-7 দিন বাফার টাইম নিয়ে নিলেন কেন? এই বাফার টাইমেই আমার মনে হচ্ছে অনেকটা খেলা খেলে দেওয়া হয়েছে এবং এই খেলার মধ্য দিয়ে বেশ কিছু প্রাইমারি এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় যেটা আমাদের দুর্ভাগ্য বলুন বা মানে কি বলবো, এখন আনফর্চুনেট বলা ছাড়া আর কোনো ভাষা নেই, সেটা হচ্ছে যে মৃতদেহটিকে সৎকার হয়ে যাওয়ার কারণে, মৃতদেহটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে ওইখানেই আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানে কি বলবো ক্লু, যেটা আমরা হয়তো এই বডিটাকে আরো অ্যাডভান্স লেভেল ফরেন্সিক করলে পেতে পারতাম, সেটা নষ্ট হয়ে গেছে। ফলে তাও আমরা জাস্টিস অবশ্যই চাইছি, বিচারের বিভিন্ন রকম লজিক আছে, বিভিন্ন রকম সোর্স রয়েছে, এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, রকমারি বিভিন্ন পদ্ধতির মাধ্যম দিয়ে এগুলো করা যায় এবং এখন অলরেডি পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই কনসেন্ট নেওয়া শুরু করেছেন এবং বিভিন্ন লোকের মানে যারা অভিযুক্ত তাদের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। এবং আমরা তবুও আশাবাদী এবং আমরা অবশ্যই শেষ দিন অবধি চাইবো যাতে যারা প্রকৃত দোষী, কোনো সাজানো লোক নয়, কারণ অবভিয়াসলি এখন একটা সাজানোর নাটক চলবে, বিভিন্ন মিথ্যে কথা বলা চলবে, মিথ্যে কথা না বলে সত্যিটা সামনে আসুক এবং কেন এই মানুষটিকে মারা যেতে হলো, এই মেয়েটিকে কেন শুধুমাত্র ধর্ষণ করা হয়নি কিন্তু তাকে খুন করা হয়েছে এবং মানে অ্যাজ পার দ্য রিপোর্ট বলা হচ্ছে, অনেকেই বলছেন যে খুন করে ধর্ষণ করা হয়েছে। তো খুন করার ইন্টেনশনটা কি
যে মানে এত লোক থাকতে এই পার্টিকুলার মানুষটিকে কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে সরকারি একজন কর্মচারীকে কেন এভাবে নৃশংসভাবে মারা হলো, এই কারণটাও আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় কারণের মধ্যেই রাজনৈতিক অভিসন্ধিগুলো লুকিয়ে আছে। সেই প্রশ্নটা করব, পলিগ্রাফ টেস্টে কি মূল মাথা বেরিয়ে আসবে বলে আপনার মনে হয়? দেখুন, ডিপেন্ড করছে যে পলিগ্রাফ টেস্টগুলো যাদের উপরে করানো হচ্ছে। পলিগ্রাফ টেস্ট একটা খুব ভালো বৈজ্ঞানিক উপায় বটে, কিন্তু সঠিক লোকের উপরে পলিগ্রাফ হচ্ছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। যাদেরকে অ্যাকিউজ বলে পুলিশ চালিয়ে দিচ্ছে কিংবা যাদেরকে সরকারিভাবে একটা ক্যামোফ্লাজ করে রাখা হচ্ছে যে এরাই আসলে অ্যাকিউজ, এই আসলে অ্যাকিউজ কিনা সেটা তো আমরা জানি না। ফলে আমার যেটা মনে হচ্ছে যে এই অভিসন্ধির মধ্য দিয়ে আমি এখনো বিশ্বাস করছি যে বা যাদের নাম সামনে আনা হয়েছে প্রাইমারি অ্যাকিউজ হিসেবে তারা শুধুমাত্র কিছু মুখ, এর পেছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে। তার কারণ একটা সাধারণ ক্রিমিনাল, আমি যদি ধরেও নিই যে এই সাইকোঅ্যানালিসিস টেস্টে যা বেরোচ্ছে যে এই ছেলেটির মধ্যে অ্যানিমাল ইনস্টিংক্ট ছিল এবং এ হচ্ছে গিয়ে আপনার একটু পারভার্টেড, সেক্সুয়ালি পারভার্টনেস আছে, সব আমি ধরে নিচ্ছি যেগুলো সত্যি, কিন্তু তাহলেও উইদাউট এনি অথরাইজেশন একটা এরকম পারভার্টেড ক্রিমিনাল অবাধে একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়ছে রাত্রেবেলা, সেখানে গিয়ে কোথায় একজন মেয়ে বিশ্রাম নিচ্ছেন সেই খবরটা তিনি পাচ্ছেন, নজর রাখছেন, সেখানে যাচ্ছেন, ধর্ষণ করছেন বা খুন করছেন, করে আবার নিশ্চিন্তে নির্দ্বিধায় সেখান থেকে বেরিয়ে চলে আসছেন, এইটা শুধুমাত্র একা একজন পেটি ক্রিমিনালের পক্ষে সম্ভব নয়। এবং এত পৃথিবীতে ঘটনা থাকতে, এত লোকেশন থাকতে এই পার্টিকুলার মানুষটিকে কেন এই ধর্ষক টার্গেট করলেন, এইখানেই লুকিয়ে আছে আসল রহস্যের যে জালটা। যে ওইখানে কোথায় একটা সেমিনার রুমে, 3 তলায় না 4 তলায় একজন সেমিনার রুমে একজন একা চিকিৎসক ওখানে বিশ্রাম নিচ্ছে, এত বড় হাসপাতাল, এত বড় ক্যাম্পাস, এই মানুষটিকে ফলো করে করে তিনি ওইখানে গেলেন, সারাদিন কি লক্ষ্য রাখছিলেন, কোথায় যেতে পারেন ধারণা ছিল, কোনো ব্লু প্রিন্ট ছিল কিনা, এই পুরো ব্যাপারটা আমাদের কাছে এখনো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবং আমি যতটুকু রেগুলার খবরের কাগজ ফলো আপ রাখছি, আমার মনে হচ্ছে যে যাদেরকে বা যাদেরকে সামনে আনা হচ্ছে তাদেরকে প্রাইমারি অ্যাকিউজ বলা হচ্ছে বটে, কিন্তু পেছনে রয়েছে একটা বড় অঙ্কের চক্রান্ত বা বড় অঙ্কের চক্র, যেটাকে ঢেকে দেওয়ার জন্য এই রকম কতগুলো নাম সামনে এনে বলে দেওয়া হচ্ছে শুরু থেকেই যে এই দোষী, একেই ফাঁসি দাও, উইদাউট এনি বিচার। এমন একটা হাবভাব করা হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সবাই জানে যে এই লোকটি আসলে হচ্ছে গিয়ে ওখানে ধর্ষণ করেছেন। এই যে একটা অ্যাপ্রোচ, এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ অ্যাপ্রোচ। আপনি যদি দেখেন যে আমরা একটা বিচার পেলাম না, আমরা এই ব্যক্তির এগেনস্টে প্রপার এভিডেন্স আছে কিনা সেটা ভেরিফাই করলাম না, শুরুতেই আগে একজনকে এসে কেউ বলছেন এনকাউন্টার করে দাও, কেউ বলছে ফাঁসি দিয়ে দাও, এত কনফিডেন্টলি আপনারা কি করে বলে দিচ্ছেন? আপনারা তো নিজেরা ওখানে স্পটে উপস্থিত ছিলেন না, তাহলে আপনি বিচার চাইতে পারেন, নিশ্চয়ই আমরা প্রত্যেকে বিচার চাই, কিন্তু যাকে ধরে নিয়েছেন শুরুতেই এসে কলকাতা পুলিশ রাতারাতি, সেই লোকটাই আসলে প্রাইমারি অ্যাকিউজ যাকে বলছেন আপনারা, সেই একমাত্র অ্যাকিউজ কিনা, এবং সে ছাড়া এই গোটা ঘটনায় কেউ পরোক্ষভাবে যুক্ত নেই, এটা এত কনফিডেন্টলি কি করে একটা সরকারি মানে কিছু লোকজন, এমপিরা বা সরকারি প্রতিনিধিরা, তারা উইদাউট এনি জুডিশিয়াল ট্রায়াল যেভাবে কনফিডেন্টলি বলে দিচ্ছেন ওকে মেরে দাও, ওকে এনকাউন্টার করে দাও, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, ওকে যা মানে এই করো সেই করো, মানে বিভৎস কথাবার্তা বলছেন, অমানবিক কথাবার্তা বলছেন। এখান থেকেই আমার সন্দেহটা আরো দানা বাঁধছে যে একে আবার কোথাও স্কেপগোট করে দেওয়া হচ্ছে না তো, যে একটা বড় রকমের কোনো চাদর ঢেকে দিলাম আমি এর মাধ্যম দিয়ে, যে যাই যাক এর একটা লোকের উপর দিয়ে চলে যাক, আমার যে বৃত্তটা তৈরি করে রেখেছি, যে বিরাট যে লাইন আপ তৈরি করে রেখেছি, সেইটা কোথাও গিয়ে হাসটাপ হয়ে যাচ্ছে না তো? এইটা আমাদেরকে একটু আর জানতে হবে। আমরা অনুরোধ করবো সিবিআই কে যে আপনারা যদি প্রমাণ নাও পান, যদি দেখেন যে প্রমাণে কোনো রকম ভাবে গরমিল আছে বা কোনো রকম ভাবে লোপাট করানো আছে, আমি সিবিআই কে অনুরোধ করবো যে আপনারা অন্তত এইটুকু জোগাড় করে দিন, মানুষের সামনে এইটুকু নিয়ে আসুন যে কারা প্রমাণটা লোপাট করেছে, সেইটুকু জানাটা কিন্তু সাধারণ মানুষের ভীষণ প্রয়োজন। আজকে যে গণতান্ত্রিক বিপর্যয়ের পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যে লোকগুলোকে মানুষ বিশ্বাস করছেন, যাদেরকে নির্বাচনে হাজার হাজার ভোটে, লক্ষ লক্ষ ভোটে জয়লাভ করিয়ে তাদেরকে ওই চেয়ারগুলোয় বসাচ্ছেন, সেই মানুষগুলো কিভাবে এদেরকে বোকা বানাচ্ছে আমাদের নাগরিকদের, এবং নাগরিকদের পয়সা লুটে পুটে নিচ্ছে, নাগরিকদের ওপর অত্যাচার করছে, তাদের মহিলাদের ধর্ষণ করছে, ফলে প্রমাণটা ঠিক কারা লোপাট করছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং সেটাই আমি সিবিআইকে অনুরোধ করবো যে যদি প্রমাণ নাও পান, দয়া করে কেসটায় অন্তত এই ইনপুটটুকু আমাদেরকে এগিয়ে দেবেন যে এর পিছনের আসল রহস্যটা কি, এবং এই ছাত্রীর মারা যাওয়ার পেছনের কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে বলে আপনাদের কাছে ইনপুট আছে, সেইটা পেলেই কিন্তু আমাদের একটা ওভারঅল একটা ইনফর্ম ডিসিশন নিতে সুবিধা হবে ইন কামিং ইলেকশনে।
নির্যাতিতার সৎকারে তড়িঘড়ির অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তিনি বলছেন অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি নির্যাতিতার দেহদাহ শুভেন্দুর নিশানায় তৃণমূল বিধায়ক। কি বলবেন? নান্টু ঘোষের কথা উল্লেখ করেছেন তিনি গতকাল। দেখুন, শুধু যে নির্মল ঘোষ মহাশয় ছিলেন তাই নয়, ওখানে আরো কাউন্সিলর থেকে শুরু করে এখানকার বিভিন্ন একটা বড় নেটওয়ার্ক সেখানে ছিল। এবং তারা কেন হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লেন, ঘটনাটা ঘটেছে আরজি করে। তার অভিভাবকরা অভিযোগ করেছেন 2-3 ঘন্টা নাকি বসিয়ে রাখা হয়েছিল। অভিভাবকদের বয়ান আমি বলছি, প্রেসের কাছে যা আমরা দেখেছি, সব কোনো নেতার কথা নয়। তারা বলছেন যে তাদের সাথে ঠিকঠাক কোঅপারেট করা হয়নি, এক একবার এক এক রকম কথা বলা হয়েছে। কখনো বলছে যে আনকনসিয়াস বডি পাওয়া গেছে, কখনো বলছে আনন্যাচারাল ডেথ, কখনো বলা হচ্ছে সুইসাইড টাইপের হয়েছে। আবার পরে তারা এসে দেখছেন এবং এসে বসে থাকছেন, বডি তারা দেখতে পাচ্ছেন না, নিজের সন্তানের মৃত চেহারাটা তাদেরকে দেখানো হচ্ছে না। এইরকম একটা অদ্ভুত যে গোলমাল, সেই দিন যে ওই কয়েক ঘন্টার মধ্যে যে বেশ ভালো রকমের ওখানে একটা কনস্পিরেসি হয়েছে সেটা কিন্তু প্রমাণিত। আপনারা যদি দেখেন যে ময়নাতদন্তটা কিন্তু এই যে সন্ধ্যের পরে করা হয়েছে, যেটা সম্পূর্ণ প্রোটোকল বিরোধী, এরকম করা যায় না ধর্ষণ বা খুনের ক্ষেত্রে, নিয়ে সরাসরি সরকারি গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনও নাকি ভায়োলেট হয়েছে বলে শোনা যাচ্ছে। যে সন্ধ্যের পরে ধর্ষণ এবং খুনের এই ধরনের কেসের পোস্টমর্টম করা যায় না, তার কিছু সায়েন্টিফিক ডেফিনিশন রয়েছে, সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে এইগুলো করা হয়েছে। এফআইআর দেরিতে লঞ্চ হয়েছে, প্রথমেই পুলিশ এসে একরকমের গাল গল্প দিয়েছে, আগে কেন ইউডি কেস নিয়েছে, এই নিয়ে প্রচুর রকমের তর্ক বিতর্ক রয়েছে। এবং এই অধ্যক্ষ মশাই তিনি কেন সরাসরি এফআইআরটা করেননি, কেন বলা হচ্ছে যে মা বাবারা নাকি বারণ করেছিল এফআইআর করতে। প্রথম কথা, ইনস্টিটিউশনের মধ্যে ঘটনা ঘটেছে, ইনস্টিটিউশনের অ্যাকাউন্টেবিলিটি, যে তারা ইমিডিয়েটলি একটা কেস রেজিস্টার করবেন, যেখানে আমার এখানে ঘটেছে, কে বা কারা করেছে সেটা দেখবেন। তারা কোনো রকম এনকোয়ারি টিম গঠন করলেন না, তারা কোনো রকমের এফআইআর করলেন না, সব দায় চাপিয়ে দিলেন হচ্ছে, প্রথমে আগে চাপিয়ে দিলেন হচ্ছে যিনি মারা গেছেন তার উপরে, যে সে একা একা ঘুরে বেড়াচ্ছিল তাই তার দায়। তারপরে দোষটা চাপিয়ে দিলেন হচ্ছে আমাদের অভিভাবকদের উপরে, যে অভিভাবকরা নাকি ডিস্টার্ব করেছিল। ফলে এইগুলোর মধ্যে দিয়ে বেশ কিছু কনস্পিরেসি যে রয়েছে, এবং যেভাবে কড়া নিরাপত্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই যেখানে এনাদের বাড়ি, সেই বাড়িতে যেভাবে একেবারে পুলিশ ফোর্স দিয়ে মনে হচ্ছে যেন কোনো ক্রিমিনাল ওখানে রয়েছে। এবং অভিভাবকদের সাথে সাধারণ মানুষ এবং প্রেসের ইন্টারাকশনটাও যেন কোথাও গিয়ে লিমিট করে দেওয়া হচ্ছে, তাদের উপরে কনস্ট্যান্ট নজর রাখা হচ্ছে। কেন নজর রাখা হচ্ছে? যদি এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি না থেকে থাকে, আমি যদি অ্যাজ এ স্ট্রেট ফরওয়ার্ড ক্রাইম ধরে নিই, তাহলে পৃথিবীতে আর 5টা ভিকটিমের ফ্যামিলি তারা যেভাবে লড়াই করছেন, ওপেনলি রাস্তায় নেমে ক্রিমিনালকে খোঁজার চেষ্টা করছেন, বিচার ব্যবস্থায় সহযোগিতা করছেন, তাহলে এই মানুষটির উপরে আপনারা এত নজরদারি করছেন কেন? কি এমন তিনি বলে ফেলতে পারেন মুখ ফসকে, বা কাদের নাম চলে আসতে পারে বলে আপনাদের ভয়? আসলে একটা আতঙ্ক, একটা আশঙ্কা এখনো যেন সরকারকে তাড়া করে বেড়াচ্ছে, যে যতক্ষণ না পর্যন্ত এই কেসটা সেটেল ডাউন করছে, এর পিছনের মাথাদের নামটা না বেরিয়ে আসে। বেসিক্যালি সেই জন্যই তাড়াতাড়ি শবদেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমি বারবার বলে আসছি যে শবদেহের মধ্যে গুরুত্বপূর্ণ ক্লু থাকার সম্ভাবনা ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই শবদেহকে ফিরিয়ে আনা, তাকে আবার নতুন করে ফরেন্সিক করানো, কিছু অ্যাডভান্স লেভেল বৈজ্ঞানিক প্রযুক্তি থাকলে সেটা দিয়ে বের করা, এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে আর সম্ভব নয়। এবং সেটা খুব ভালো করেই সরকার জানতেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আনিস খানের ক্ষেত্রে কিন্তু 2বার পোস্টমর্টম করানো হয়েছিল, এবং আমরা ক্রিমেশন হয়ে যাওয়ার পরেও আমরা সেখান থেকে তুলে নিয়ে এসে আমরা ক্রিমেশন হয়েছে, পোস্টমর্টম হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জুডিশিয়াল হিস্ট্রিতে রয়েছে। তাহলে এই ব্যক্তিকে আমরা বডিটা প্রিজার্ভ করতে পারলাম না, তাকে নিশ্চিহ্ন করে দিলাম কেন? শুধু বডিটাই নিশ্চিহ্ন হলো না, আসলে যেটা হলো অনেক প্রাইমারি এভিডেন্স চলে গেল, অনেক ক্লু চলে গেল, অনেক ইনফরমেশন চলে গেল, অনেক তথ্য চলে গেল, এবং আসলে বোধহয় এই কেসটার প্রকৃত যে ভবিষ্যৎ সেটাও বোধহয় এই মৃতদেহের পুড়ে ছাই হয়ে যাওয়ার সাথে বোধহয় এই জাস্টিসের যে ভবিষ্যৎ, যেটা একেবারে ডিরেক্ট জাস্টিসটা পাওয়া যেত, আমরা খুব এভিডেন্টলি বলে দিতে পারতাম, এভিডেন্টলি বার করে দিতে পারতাম যে কি হয়েছে এই ছাত্রীর সাথে, সেটাও বোধহয় আস্তে 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 ভ্যানিশ হয়ে গেল। এটাই আমার কাছে একটা খারাপ লাগা থেকে যাচ্ছে। বাট তবুও আমি সিবিআইকে অনুরোধ করব যে সিবিআই অনেক অ্যাডভান্স লেভেল সায়েন্স নিয়ে গবেষণা করেন, তাদের কাছে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারা যদি চান তারা নিশ্চয়ই এটা একটা কিছু ক্লু বার করতে পারেন বলে আমি আস্থা রাখছি, বিচারপতিদের উপর আস্থা রাখছি। আমি অনুরোধ করব যে যদি প্রপার সাবস্টেন্সিয়েট এভিডেন্স না পাওয়া যায়, যদি এটাও প্রমাণিত হয় যে এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে বা ফরেন্সিক অল্টার্ড হয়েছে, তাহলে অ্যাটলিস্ট এইটুকু বার করে আমাদের সামনে উপস্থাপনা করে দিন যে কে বা কারা এই শয়তানিগুলো করেছে। তাহলে আমরা একটা ইনফর্মড চয়েস নিতে পারবো, আমাদের নাগরিকরা একটা ইনফর্মড চয়েস পাবেন। কলকাতা পুলিশের হাত থেকে আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও গেল সিবিআই এর হাতে। এখন খুন ধর্ষণ থেকে আস্তে আস্তে আর্থিক দুর্নীতির দিকে কেসটা ঘুরে যাবে না তো?
দেখুন, মানে খুন দর্শনের থেকে আর্থিক দুর্নীতিতে কেসটা ঘুরছে না। আসলে মহামান্য বিচারপতিও জানেন যে এই খুনটার পেছনে আসলে দুর্নীতি রয়েছে। তো সেই জন্য রুট কজটা আইডেন্টিফাই করবার জন্য এই অধ্যক্ষ মশাইয়ের পেছনে একটা বড় তদন্তের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এবং আমরা যেটা শুরু থেকেই খুব সাধারণভাবে বলে আসছি, খুব সাধারণ লেম্যান সেন্সে আপনারা যদি দেখেন, এত লজিক ইত্যাদির মধ্যে না গিয়ে সাধারণভাবে যদি দেখেন যে একজন মানুষকে যদি পলিটিক্যালি খুন করার চেষ্টা করা হতো, তাহলে এত বড় পৃথিবীতে কোথাও না গিয়ে তাকে ওই দিন ওই স্পেসিফিক সময় রাত্রেবেলা কেন, এবং ওই কর্মরত অবস্থায় থাকা কেন? এবং যদি কারোর রেপের ইন্টেনশন থাকতো বা ধর্ষণের ইন্টেনশন থাকতো, তাহলে তাকে আগে এইভাবে বিভৎস অত্যাচার করে মারা হলো কেন? এই যে বিভিন্ন রকম মানে মারের আঘাতের চিহ্ন রয়েছে বলে আমরা জানছি, যেভাবে টর্চার্ড করা হয়েছে এই ছাত্রীকে, এর ইন্টেনশনটা কি? এবং মানে এই মানুষটি কেন? পৃথিবীতে তো এত মানুষের মধ্যে এই মানুষটিকে সরকারি কর্মরত অবস্থায় সরকারি ইনস্টিটিউশনে ঢুকে সরকারি চৌহদ্দিতে একজন হত্যা করছেন এবং সরকারের কোনো ইন্টেলিজেন্স নেই, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এবং আমি এটা এখনো বিশ্বাস করছি যে এই ম্যাডামের কাছে এমন কোনো তথ্য ইনফরমেশন ছিল, তিনি হয়তো জানতে পেরে গেছিলেন, হয়তো তিনি বলে দিতে পারতেন সামনে এসে, বা তাকে এমন কোনো পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল যেটাকে তিনি বাইরে প্রকাশ করে আনলে এই সমস্ত এই যে সততার প্রতীকের ইমেজ সরকারি সিস্টেমের সেই সমস্ত ভেঙে যেতে পারত। এবং সেইটা কে চাপা দেওয়ার জন্যই আমার মনে হয় যে এটা করা হয়েছে। এবং এর পেছনে শুধু ধর্ষণ বা খুন নয়, ধর্ষণের মধ্যে আমরা বারবার লিমিট করে দিচ্ছি, ধর্ষণ খুনের পাশে এর কিন্তু রাজনৈতিক চক্রান্ত রয়েছে। সেজন্যই কিন্তু বারবার হাইকোর্ট চাইছেন যে একটা এজেন্সির আমব্রেলার তলায় নিয়ে এসে আমরা যদি পুরো প্লট পয়েন্টসগুলোকে পরপর আমরা কানেক্ট করে এক জায়গায় দেখতে পারি যে কি কি দুর্নীতি হয়েছে, তার সাথে ক্রোনোলজিক্যালি এই ছাত্রীর অবস্থানটা কি, ঠিক কি কি ধরনের সমস্যার সাথে ইন্টারাকশন হয়েছে, এবং সেখান থেকে কোনো রকম ভাবে থ্রেট জেনারেট হয়েছে কিনা। ফলে আমি আশাবাদী যে অন্তত যদি আমরা মৃত্যুর কারণটা খুঁজে বার করতে পারি যে কেন হত্যা করা হয়েছে, সেটা কিন্তু একটা বিরাট আমাদের প্রাপ্তি হবে। এবং সেখান থেকেই আমরা কিন্তু জাস্টিসের পথটা বা জাস্টিসের আলোটা আমরা দেখতে পাবো। আরজিকর কাণ্ডে কেন সরকারকে কপিল সিব্বাল সহ 21 জন আইনজীবীকে রাখতে হচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা মানুষের কাজে না লেগে অমানুষ বাঁচাতে কেন খরচ হচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের। দেখুন, এই নিয়ে অনেক বিতর্ক আছে। গতকালও আমি একটি সংবাদপত্রে, ইংরেজি সংবাদপত্রে আমি দেখলাম যে এই নিয়ে একজন লিখেছেন যে এই স্টেটের অ্যাডভোকেটদের নাকি স্টেট পেমেন্ট করছেন না। এবার তারা তাহলে কেন লড়ছেন, কি হিসেবে লড়ছেন, কে ফিস দিচ্ছে, সেইটা অবশ্য স্পষ্ট করে জানা যায়নি। কিন্তু এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে বলছেন যে আমাদের রেভিনিউর টাকায় কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেটদের রাখা হয়েছে, আর ওদিক থেকে অ্যাডভোকেটদের কমিউনিটি থেকে বলা হচ্ছে যে না, অ্যাডভোকেটদেরকে স্টেট কোনো রকম পয়সা দিচ্ছে না। ফলে এখানে দুটো পার্সপেক্টিভ আছে। কিন্তু আমার যেটা এনকোয়ারি বা আমার যেটা প্রশ্ন, কে কাকে টাকা দিচ্ছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অ্যাডভোকেটরা কি করছেন ওখানে গিয়ে। অ্যাডভোকেটরা কি আসলে, দেখুন, একজন ক্রিমিনালের পক্ষে অবশ্যই অ্যাডভোকেট থাকেন। আমাদের এখানে মানে এটা গণতন্ত্রের নিয়ম বা এটা সাংবিধানিক নিয়ম যে ইভেন ইফ ইউ আর গিলটি, আপনার কথাটাও কিন্তু শোনা হবে। মানে পৃথিবীতে কোনো বিচার আনহার্ড অবস্থায় হতে পারে না। আপনি যদি খুনও করেন, একজন খুনির কথাও শুনতে হবে। কাউকে আমরা আনহার্ড অবস্থায় বিচার দিতে পারি না, এটা একদম লিগাল প্রিন্সিপাল। ফলত রাজ্য যদি কোনো দুর্নীতি করে থাকে, রাজ্যের সরকারে যদি কোনো দুর্নীতি হয়, এটা লিগালি একজন অ্যাডভোকেট, এক বা একাধিক অ্যাডভোকেট থাকবেন, তিনি রিপ্রেজেন্ট করবেন, তার যা বক্তব্য আছে, স্টেটের যা বক্তব্য আছে সেটা বলবেন। কিন্তু আমার প্রশ্নটা সেখানে একজন আছেন না 100 জন আছেন সেটা না। আমার প্রশ্নটা হচ্ছে যে তারা কি বলছেন। আমরা কিন্তু কনস্ট্যান্টলি দেখছি যে তারা কিন্তু বিভিন্ন রকম মিথ্যা বয়ান দিয়ে চলেছেন, এবং কোর্টের পুরো ট্রায়াল অ্যান্ড আর্গুমেন্টের প্রসেসটার মধ্যে তারা কিন্তু বিভিন্নভাবে বিষয়টাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। যেটা উদ্দেশ্য হওয়া উচিত একজন প্রপার অ্যাডভোকেটের, যে ক্রিমিনালের পক্ষে লড়া মানে শুধু এই নয় যে আমি ক্রিমিনালকে ডিফেন্স করব, আমি ক্রিমিনালের সমস্ত মিথ্যে কথাগুলো চালিয়ে দেবো, এটা কিন্তু বিষয়টা নয়। ক্রিমিনালের পক্ষে লড়ার মানেটা হচ্ছে যে যাতে আমরা ওভারঅল কেসটার সত্যিটা সামনে আনতে পারি এবং যাতে জাস্টিস দিতে পারি। ক্লায়েন্টকে তো ডিফেন্ড করবেনই একজন অ্যাডভোকেট, কিন্তু সেই ডিফেন্ডটা যদি আনলফুল হয়ে যায়, সেই ডিফেন্ডটা যদি আপনি ক্রিমিনালকে প্রোটেক্ট করে তাকে ক্রাইম করার জন্য উৎসাহ দেন, এই নৈতিকতা তো ল আমাদের শেখাচ্ছে না অ্যাটলিস্ট। ফলে আমরা এক্সপেক্ট করব যে মানে কপিল সিবাল থেকে শুরু করে অনেক বড় বড় আইনজীবীরা রয়েছেন, আপনারা রাজ্যের হয়ে লড়ুন, রাজ্যের বিপক্ষে লড়ুন, যা পারেন করুন, সেটা আপনার ফ্রিডম, আপনার প্রফেশনাল ডিগনিটি। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনারা অন্যায়ের পক্ষে লড়ছেন না, তো সেইটা আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টেটের পক্ষে লড়ুন, নিশ্চয়ই স্টেটের যা বলার আছে বলবেন, স্টেটের যা এভিডেন্স দেওয়ার আছে দেবেন, সিবিআই কে সহযোগিতা করবেন, আপনারাও তো জাস্টিস চাইছেন।
পৃথিবীতে কোনো আইনজীবী বা কোনো বিচারপতি চান না যে একজন ইনোসেন্ট মানুষের ফাঁসি হয়ে যাক, কিংবা একজন ধর্ষিতা সে কোনো রকম মানে বিচার না পাক। প্রত্যেকেই আমরা চাই যে আমরা ক্রাইমকে কিভাবে কন্ট্রোল করবো এবং কেউ ক্রাইম করলে তার সাজা হোক। এটা এটা একটা সাধারণ প্রিন্সিপাল। কিন্তু আপনারা রাজ্যের হয়ে লড়তে গিয়ে দয়া করে অন্যায়ের হয়ে লড়বেন না, অন্যায়টাকে জাস্টিফাই করবেন না যে অন্যায় হয়েছে আর ঠিকই হয়েছে, এই মিথ্যেগুলো ওখানে পরপর বলবেন না। এটুকুই আমার সিনিয়র আইনজীবীদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা শোনেন আপনাদের কাছে আমার বার্তা গিয়ে পৌঁছয় যে আমরা যেটা চাই যে একটা স্বচ্ছ ট্রায়াল, যেখানে আপনার যা বলার আছে আপনি বলুন, বিপক্ষের যা বলার আছে সিবিআই এর আইনজীবীদের তারা বলবে, বিচারপতি যা বলবার সেটা বলবে যা সিস্টেমের মধ্যে আছে। কিন্তু কোনোভাবেই যেন আমার এই মৃত ছাত্রীর প্রাপ্য এবং যোগ্য বিচার সেটা যেন ঢাকা না পড়ে যায়, তাকে যেন আমরা কোনোভাবে সাইডলাইন না করে দিই, সেটা আমাদেরকে একটু প্রত্যেককে দায়িত্ব নিয়ে দেখতে হবে। আইনজীবীরাও দয়া করে দেখুন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ, অন্যদিকে হাসপাতালকে ঘিরে দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগ সামনে আসছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলবেন? দেখুন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ কেউ করবেন কি করবেন না সেটা তিনি অপোজিশনের নেতা হিসেবে বলতেই পারেন, আমার সেখানে বলার কিছু নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজের দায় এড়িয়ে যেতে পারেন না। এই যে ব্যক্তি দীর্ঘদিন ধরে করছেন, তিনি তার মন্ত্রী, তিনি একটা সিইও করছে, সিইও অফ আ ডিপার্টমেন্ট। তাহলে একটা কোম্পানি যদি ধরুন একটা অন্যায় আচরণ করে, তার যিনি হেড বা ম্যানেজার থাকবেন তিনি বলতে পারেন যে আমি কিছু জানি না, আরে আমার কিছু করার নেই। তাহলে আপনি ম্যানেজার কেন? ইউ হ্যাভ টু ম্যানেজ। আপনাকে তো দেখতে হবে জিনিসটা, এবং মানে ম্যানেজ করা মানে আবার ধরে নেবেন না সেটিং এর কথা বলছি, যে ম্যানেজমেন্ট ঘাপলা ম্যানেজ করছে। আমি বলছি যে ওভারঅল সিস্টেমটা প্রপারলি ফাংশন করছে কিনা এটা তো দেখাটা একজন মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা। আপনার প্রশাসন ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার প্রশাসন সিকিউরিটি দিতে পারছে না, মেয়েদের উপর নির্যাতন বাড়ছে, অ্যাসিড অ্যাটাক বাড়ছে, আপনি বলছেন আমি কিছু জানি না। আপনার স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরে এই ধরনের ভুলভাল টেন্ডার নাকি পাস করে গেছে, প্রোটোকল ফলোড হয়নি, বিভিন্ন রকম গাইডলাইন ফলোড হয়নি, একের পর এক সিসিটিভি ইনস্টলেশন থেকে নাকি টাকা চুরি করেছে, তারপর ল্যাবরেটরি বিভিন্ন রকম কাজ থেকে নাকি টাকা চুরি করেছে বলে অভিযোগ। তাহলে এই জিনিসগুলো যখন দীর্ঘদিন ধরে মানে বছরের পর বছর যখন ডিপার্টমেন্টের নামে বা স্পেসিফিক কিছু লোকের নামে অভিযোগ আসছে, আপনার দায়িত্ব ছিল না কি যে আপনি একটা ইনভেস্টিগেশন করবেন, একটু দেখবেন যে ব্যাপারটা কি হচ্ছে, যদি মানে প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া যায় তাহলে সেই লোকটাকে স্যাক করবেন, তাকে সাসপেন্ড করবেন, তাকে শোকজ করবেন। কিছুই করছেন না। দিনের পর দিন অনৈতিক কাজ করে যাওয়া কিছু লোকজনকে আপনি পুরস্কৃত করছেন এবং বিভিন্ন রকমভাবে তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিচ্ছেন। তো তার মানে এটা কি? আপনি তো অন্যায়কে প্রমোট করছেন। এবং এই দায় কখনোই চিফ মিনিস্টার হিসেবে বলুন, হোম মিনিস্টার হিসেবে বলুন, কিংবা হেলথ মিনিস্টার হিসেবে বলুন, এই যে মানে ওভারঅল সিস্টেমের অবনতির দায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এড়িয়ে যেতে পারেন না এবং তাকে আনসার দিতে হবে। তিনি গণতান্ত্রিকভাবে আনসার দেবেন। এবার তিনি সেটা নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ করবেন নাকি তিনি অন্য কোনো বিকল্প পলিসি আনবেন, কিন্তু তার যে রিগ্রেসিভ মেন্টালিটি টুয়ার্ডস উইমেন, তিনি যেভাবে যে ধরনের মানে আমরা এখনো আমি বলবো সৌভাগ্যবান এই মৃত ছাত্রী যে তাকে এখন ওই সমস্ত লাভ অ্যাফেয়ারের মতো নোংরা কথা শুনতে হয়নি। তাকে এখনো শুনতে হয়নি যে ওই কি আগে বলেছিলেন না পার্ক স্ট্রিট কাণ্ডে যে বোধহয় কোন খদ্দেরের সাথে ক্লায়েন্টের সাথে নাকি ঝামেলা হয়েছিল। এই ধরনের যে মানে পৈশাচিক বর্বর কথা এখনো এই ছাত্রীকে শুনতে হয়নি। এর জন্য আমরা নাগরিক হিসেবে কৃতজ্ঞ। তাহলে সবসময় ছোট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট এই সমস্ত বলে তো কাটিয়ে দেন। সেই জায়গায় আমরা খুবই বড় প্রার্থী যে এখনো তিনি তার মুখে লাগাম রেখেছেন এবং এখনো যোগ্য সম্মান দেওয়ার অন্তত চেষ্টা করছেন। মন থেকে চাইছেন কিনা জানি না, কিন্তু অন্তত তার যে ডিগনিটিটুকু তিনি রক্ষা করেছেন, এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে অন্যান্যদের মতো তাকে অন্তত ছোট করেননি বা তার মানহানি করেননি। এবং আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে যে আপনি আর এই রিগ্রেসিভ মেন্টালিটি নিয়ে আপনার যদি মনে হয় যে আপনি ব্যর্থ, আপনি ছেড়ে দিয়ে নতুন কোনো মানে আপনার পার্টির অন্য কোনো যদি স্টেক হোল্ডার থাকে তার হাতে ছেড়ে দিন। কিন্তু এখন যে অবস্থায় চলছে একটা মানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাওয়া একটা সিস্টেমকে ধাক্কা মেরে চালানো হচ্ছে, এই ধাক্কা মেরে তো গভর্নমেন্ট চলতে পারে না। আমাদের নতুন ভিশন দরকার, নতুন পার্সপেক্টিভ দরকার, নতুন মানুষজন দরকার যারা সমাজটাকে নতুনভাবে দেখবে, সমাজের নতুন সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে। আমাদের ইউথ লিডার দরকার। সমস্ত পার্টিতে সেই ধরনের জিনিসপত্রগুলো দরকার। আপনি আপনার এই রিগ্রেসিভ মেন্টালিটি একটা পলিসি বার করলেন, কোথায় মেয়েরা রাত দখলের জন্য রাস্তায় নামছে, আপনার পলিসি কি যে মেয়েদেরকে দরকার হলে রাত্রেবেলা আমরা কাজ দেবো না বেশি। এই তো আপনার মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস গভর্নিং পিপল। তো এইরকম একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা কিভাবে আপনাকে বিশ্বাস করবো? আপনি কোথায় এমন একটা কিছু করা পলিসি আনবেন বা একটা করা আইন আনবেন যে আইনে এটা প্রমাণিত হয়ে যাবে যাতে মেয়েরা সুরক্ষিত বোধ করে।
যাতে মেয়েরা বলে যে হ্যাঁ কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো ট্রান্স উমেনের সাথে যদি এরকম ঘটনা ঘটে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, পরের দিন আর কোনো বদমাইশ সেই কাজটা করবে না। ও বাবা, আপনি তার এগেন্স্টে মেয়েদের ঘাড়ে দোষ দিয়ে দিলেন এবং বললেন দরকার হলে দিনাদিনী কাজ করে বাড়ি চলে যাও, রাত্রে বেরোনোর দরকার নেই। মানে এই যে একটা অদ্ভুত মানসিকতা, এটা থেকেই বোঝা যায় যে এই সমাজের প্রোগ্রেস করা এই গভর্নমেন্টের পক্ষে বা অন্তত মুখ্যমন্ত্রী যে টিমটা লিড করছেন তার সেই ভিশন নেই। তিনি ওই এখনো আজ থেকে 30-40-50 বছর আগের একটা রিগ্রেসিভ মেন্টালিটি, একটা পুরুষতান্ত্রিক মেন্টালিটি নিয়ে গভর্নমেন্টটা চালাচ্ছেন। এই ধারণা, এই ইডিওলজি আজকের দিনে আর চলবে না। আমাদের এবারে নতুন একটা রিফরমেশন দরকার এবং আদৌ একটা অর্গানাইজেশনাল রিফর্ম না হলে এই গভর্নমেন্ট চালানো যাবে না।